আজ আমি তোমাদের জন্য 2025-এর ভাইরাল কোরিয়ান ড্রামা নিয়ে এসেছি, যেখানে রাগী বসের সাথে একটা বোবা মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে মিষ্টি প্রেম গড়ে ওঠে, আর তাদের সেই মিষ্টি প্রেমের গল্পই আজকে তোমাদের বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি যেই ড্রামাটি এক্সপ্লেন করব তার নাম হোয়েন দ্য ফোন রিংস। গল্পের শুরুতে আমাদের হ্যান্ডসাম হিরো চায়নের এন্ট্রি হয়। চায়ন সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের স্পোক পার্সন, মানে মুখপাত্র। স্পোক পার্সন সরকারের হয়ে সমস্ত কাজ হ্যান্ডেল করে। তো চায়ন আজ ব্রিটিশ অ্যাম্বাসেডরের একটি ইভেন্টে আসে। একটু পর সেখানে আমাদের গল্পের নায়িকা হিজো আসে। হিজো চায়নের ওয়াইফ। হিজো কথা বলতে পারে না। হিজো একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার, মানে ও যে কোনো ভাষা সাইন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেয়। তো চায়ন এসে হিজোকে বলে আমাদের সম্পর্কের কথা এখানকার কেউ যেন জানতে না পারে। এরপর একদিন আগের সিন দেখানো হয়, যেখানে হিজো ও নিউজ চ্যানেল স্টুডিওতে কাজ করছিল। কাজ শেষে ও যেতে নেয়। তখনই চায়নের ব্রিফিং শুরু হয়, যেটা হিজো সহ স্টুডিওর সবাই দেখছিল। স্টুডিওতে ইউরি নামের এক নিউজ অ্যাঙ্কর রয়েছে। সে আবার চায়নের অনেক বড় ভক্ত। তো সবাই চায়নের অনেক প্রশংসা করতে থাকে। তবে হিজো চায়নকে মিডল ফিঙ্গার দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হিজোকে আমরা ওর মা ও শাশুড়ির সাথে দেখি। হিজোর শাশুড়ি ওকে বলে জব ছেড়ে দিয়ে চায়নকে হেল্প করতে, কারণ কিছুদিন পরই প্রেসিডেন্সিয়াল ইলেকশন। তাছাড়া শ্বশুরবাড়ির কেউই চায় না বাইরের কেউ জানুক হিজো চায়নের ওয়াইফ, যে কিনা কথা বলতে পারে না। শাশুড়ি চলে যাওয়ার পর হিজোর মা বলে অন্যের স্বামী চুরি করেছ, তো এখন তার মন জয় করার ট্রাই করো। এরপর হিজোকে আমরা গাড়ি চালাতে দেখি, তবে ওর গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আর মাঝ রাস্তায় গাড়ি থেমে যায়। এরপর সেখানে মুখোশ পরা এক লোক আসে। আসলে এই লোকটি হিজোর গাড়ি হ্যাক করেছে হিজোকে কিডন্যাপ করার জন্য। তো কিডন্যাপার চায়নকে কল করে বলে আমি তোর বউকে খুন করতে চলেছি। আর তখনই চায়নের ফোনের চার্জ শেষ হয়ে যায়। ফোন চার্জ করে চায়ন হিজোর মাকে কল করে আর জিজ্ঞেস করে হিজো কোথায়। হিজোর মা বলে হিজো বাড়ি ফিরে গিয়েছে। এটা শুনে চায়ন চিন্তামুক্ত হয়। তো এরপর চায়নকে আবার কিডন্যাপার কল দেয়। চায়ন বলে এসব প্র্যাঙ্ক কল করা বন্ধ কর, তুই তো জানিসও না আমার বউকে। কিডন্যাপার বলে আমি তোর বউয়ের গলায় ছুরি ধরে আছি। চায়ন বলে তোর যা খুশি কর। এটা বলে ফোন কেটে দেয়। কিডন্যাপার হিজোকে বলে তোমাকে তো তোমার স্বামী ভালোবাসে না। আর চায়ন কিডন্যাপারকে সিরিয়াসলি নিচ্ছে না বলে সে রাগে হিজোর সিটে ছুরি মারতে থাকে। আর তখন হিজোর গলায় আঘাত লাগে। কিডন্যাপার বলে এই ফোন অনেক আলাদা, এই ফোন দিয়ে শুধু চায়নকে কল করা যায়। আর চায়ন 10 মিনিট কথা না বললে নাম্বারও ট্র্যাক করতে পারবে না। আর এতে ভয়েস মডুলেশন অন করা আছে, তাই ও আমার কণ্ঠও চিনতে পারবে না। আমি সব কিছু পারফেক্টলি প্ল্যান করেছি, কিন্তু তোমার হাজবেন্ড এখন আমার কলই রিসিভ করছে না। তখনই চায়ন কল রিসিভ করে আর বলে আমার ওয়াইফ ফ্লাশ হয়ে গেলে আমাকে কল করিস। হিজো চায়নের এই কথায় খুবই কষ্ট পায়। ও অনেক স্পিডে গাড়ি চালাতে থাকে। তখনই ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়, তবে হিজোর কিছুই হয় না, কিন্তু কিডন্যাপার অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে হিজো পালিয়ে বাসায় চলে আসে। একটু পর চায়নও বাসায় আসে। হিজোকে ঠিকঠাক দেখে ও শান্তি পায়। এরপর চায়নের কাছে ও সহকারী পার্ক কল করে। পার্ক বলে কিডন্যাপারের নাম্বারটি ট্র্যাক করা যাবে না, এটা একটা ভার্চুয়াল নাম্বার, তবে 10 মিনিট কথা বলতে পারলে নাম্বার ট্রেস করা যাবে। সেই সাথে পার্ক বলে কাল আমাদের ইভেন্টের জন্য একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার লাগবে। কথা বলা শেষে চায়ন এসে হিজোকে বলে কাল আমার সাথে তোমাকে ইভেন্টে যেতে হবে, কারণ ইভেন্টের অ্যাম্বাসেডরের বউও বোবা। এরপর হিজো রুমে এসে তাদের বিয়ের দিনের কথা ভাবতে থাকে, যেখানে আমরা দেখি 3 বছর আগে হিজো ও চায়নের বিয়ে হয়। চায়ন এসে হিজোকে বলে তুমি শুধু আমার ওয়াইফের জায়গা নিয়েছো, বিয়ের ড্রেস খুলে ফেলো, এগুলো তোমার না, আর আমাদের এই বিয়ে প্রাইভেট থাকবে। দৃশ্য বর্তমানে আসে। চায়ন ও হিজো অ্যাম্বাসেডর ও তার ওয়াইফের সাথে কথা বলতে আসে, আর তারা ভাবে হিজো চায়নের ওয়াইফ। তখন চায়ন বলে না, সে আমার ওয়াইফ না। অ্যাম্বাসেডর বলে তোমার ওয়াইফকে কখনো দেখিনি।
চায়ন বলে স্পোক পার্সন হওয়াতে আমাকে অনেক হামলার শিকার হতে হয়। আমি চাই না আমার ওয়াইফও হামলার শিকার হোক, তাই ওর পরিচয় সবার সামনে আনতে চাই না। তবে হিজো ভাবে ওকে চায়ন ভালোবাসে না, তাই ওয়াইফ হিসেবে স্বীকার করে না। তাই ও রাগ করে সেখান থেকে চলে যায়। একটু পর চায়নকে কিডন্যাপার কল করে। চায়ন বলে, কাল তো আমার ওয়াইফকে মারতে ব্যর্থ হয়েছ, আজ আমি ফ্রি আছি, তোমার সব কথা শুনবো। তো ভবিষ্যতে তুমি আমার ওয়াইফের কি ক্ষতি করবে? কিডন্যাপার বলে, আমি জানতাম তুমি পার্টিতে ফ্রি থাকবে। এটা শুনে তো চায়ন ভয় পেয়ে যায়। ও হিজোকে খুঁজতে শুরু করে আর কিডন্যাপারকে বলে আমার ওয়াইফকে সেটা কেউ জানে না। কিডন্যাপার বলে, আমি জানি, তোমার ওয়াইফ হিজো। আর কিডন্যাপারের মাধ্যমে এখানে আমরা জানতে পারি চায়নের সাথে হিজোর সৎ বোন ইনার বিয়ে ঠিক হয়েছিল। তবে ইনা বিয়ে থেকে পালিয়ে যায়, তাই চায়ন হিজোকে বিয়ে করে। তো চায়ন কিডন্যাপারকে বলে, আমার কাছে কি চাস? কিডন্যাপার বলে, হিজোকে ছেড়ে দে, যাতে তুই তোর ফিয়ন্সে ইনার সাথে থাকতে পারিস। আর তখন আমাদের দেখানো হয় কিডন্যাপার সেজে আসলে হিজো কথা বলছিল, মানে হিজো বোবা না, ও কথা বলতে পারে। আসলে সেদিন কিডন্যাপার যখন অজ্ঞান হয়ে যায় তখন তার ফোনটা হিজো নিয়ে নেয়। তো হিজো চায়নকে বলে, তুই হিজোকে ডিভোর্স না দিলে তোর বিয়ের সিক্রেট সবাইকে বলে দিব। চায়ন বলে, তোর এসব আমি ফেক নিউজ বলে চালিয়ে দিতে পারবো। হিজো বলে, আরে তুই আমাকে চিনিস না, কাল তোর বউয়ের গলায় ছুরিও মেরেছি, তোর বউ তো কথাও বলতে পারে না। এসব শুনে চায়ন রাগে দেয়ালে ঘুষি মেরে নিজের হাত রক্তাক্ত করে ফেলে আর বলে, তোকে আমি ঠিক খুঁজে বের করব। তো কথা বলা শেষে হিজো বের হয়ে আসে। তখন চায়ন ওকে সাইডে এনে কালকের ব্যাপারে জিজ্ঞেস করে আর হিজো ফোনে লিখে লিখে জবাব দেয়। চায়ন বুঝতে পারে কিডন্যাপার যা বলেছে সব সত্যি, এমনকি ও হিজোর গলায় আঘাতের চিহ্নও দেখতে পায়। সে কারণে চায়ন খুবই রেগে যায়। চায়ন হিজোকে জিজ্ঞেস করে কিডন্যাপার কে ছিল। হিজো লিখে দেয় তার মুখে মাস্ক ছিল। এরপর চায়ন পার্ককে কল করে জিজ্ঞেস করে নাম্বার ট্রেস করতে পেরেছ? পার্ক বলে, বারবার আইপি অ্যাড্রেস চেঞ্জ হচ্ছিল, তাই ট্রেস করা যায়নি। চায়ন বলে, আমি কল রেকর্ডিং পাঠাচ্ছি, ভয়েস মডুলেটর সরিয়ে রিয়েল ভয়েস বের করো। এরপর চায়ন ওর মায়ের সাথে দেখা করতে আসে। চায়নকে তার মা বলে, তোমার এখন তোমার বাবার পাশে থাকা উচিত। আসলে চায়নের বাবা এবার প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছে। চায়নের মা বলে, তোমার বউকে ইলেকশন থেকে দূরে রাখবে, ওকে আমার একদমই সহ্য হয় না। চায়ন হেসে বলে, তোমরা নিউজ চ্যানেলে চেয়ারম্যানের মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছো, যাতে বাবার অপকর্মের নিউজ কারো সামনে না আসে। এমনকি যখন চেয়ারম্যানের নিজের মেয়ে পালিয়ে গেল তখন তার সৎ মেয়ের সাথেই বিয়ে দিলে, আর এখন সহ্য না হলে কিছু করার নেই। এদিকে দেখা যায় কিডন্যাপারের ওই ঘটনার পর থেকে চায়ন হিজোর জন্য বডিগার্ড রেখেছে। তো হিজো ওর কাজ শেষে ওয়াশরুমে আসে, তবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও হিজো বের হয় না। তাই বডিগার্ড চেক করতে আসে আর দেখে হিজো সেখানে নেই। বডিগার্ড সাথে সাথে চায়নকে জানায়। চায়ন তো চিন্তায় পড়ে যায়। তবে একটু পর বডিগার্ড চায়নকে টেক্সট করে বলে হিজো একটা ছেলের সাথে কথা বলছে। চায়ন তখন ছবি পাঠাতে বলে। তো হিজো যার সাথে কথা বলছে সে হচ্ছে ওর কলেজ ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সাঙ্গু। অন্যদিকে বডিগার্ডের পাঠানো ছবিতে সাঙ্গুর সাথে হিজোকে দেখে চায়ন জেলাস হয়ে যায়। ও ওর মিটিংয়েও ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না। এদিকে সাঙ্গু হিজোকে বলে, 3 বছর তুমি কোথায় ছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি। কিছুদিন আগে নিউজ চ্যানেলে তোমাকে দেখতে পাই। এতদিন যোগাযোগ রাখেনি বলে হিজো সাঙ্গুকে সরি বলে। এরপর সাঙ্গু হিজোকে বলে, তুমি যে চ্যানেলে কাজ করো তাদের সাথে আমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। এটাতে আমরা একটা ক্রাইম কেসের ইনভেস্টিগেশন করব। এরপর সাঙ্গু ও হিজো একজন আরেকজনকে ফোন নাম্বার দেয়। এরপর হিজো বাসায় আসলে ওর মা আসে দেখা করতে, আর ওর মা ওর জন্য একটা নাইট ড্রেস নিয়ে আসে। এটা দেখে হিজো তো রেগে যায়। তখন ওর মা বলে, তুমি এই বিয়ে করার জন্য আমাকে শর্ত দিয়েছো যে তোমার বাবাকে যেন আমি ভালো নার্সিং হোমে রাখি। আমি আমার কথা রেখেছি, তাই তুমিও এই সম্পর্কটা ঠিকঠাকভাবে মেনটেন করো। আসলে হিজোর বাবা গরিব হওয়ায় হিজো ও তার মায়ের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারত না, তাই হিজোর মা হিজোর বাবাকে ছেড়ে দেয় আর নিউজ চ্যানেলে চেয়ারম্যানকে বিয়ে করে।
হিজোর মা চলে যাওয়ার পর হিজো নাইট ড্রেস পরে ও থাইয়ের ছবি তোলে আর কিডন্যাপারের ফোন থেকে সেগুলো চায়নকে পাঠায়। চায়ন বলে এটা আবার কি? হিজো বলে কেমন হাজব্যান্ড তুমি, নিজের ওয়াইফের থাইও চিনতে পারছো না? হিজোর থাইয়ে একটা মোল রয়েছে, তুমি জানো না? চায়ন বলে এসব ফেক ছবি পাঠানো বন্ধ করো। হিজো তখন রেগে যায় আর বলে বিশ্বাস না হলে নিজের বউকে গিয়ে চেক করো। এটা বলে ও ফোন কেটে দেয়। তবে হিজো ভয় পেতে থাকে যে সত্যিই যদি চায়ন ওকে চেক করতে আসে। একটু পরই চায়ন বাসায় আসে আর সোজা হিজোর রুমেই আসে। হিজো তখন ব্ল্যাঙ্কেটের নিচে শুয়েছিল। চায়ন এসে ব্ল্যাঙ্কেট সরানোর ট্রাই করে, কিন্তু হিজো শক্ত করে ধরে রাখে। তাই চায়ন অনেক জোরে টান মারে, ফলে চায়ন হিজোর উপরে পড়ে যায়। একটু পর চায়ন উঠে পড়ে আর বলে আমাদের অফিসে একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার লাগবে, তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। হিজো তো অবাক হয়ে যায়, কারণ ও তো ভেবেছে চায়ন ওকে চেক করতে এসেছে। পরের দিন সকালে চায়ন ব্রেকফাস্ট বানাতে আসে আর হিজো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। চায়ন তখন সাঙ্গুর ব্যাপারে জিজ্ঞেস করে। হিজো বলে সাঙ্গু তার কলেজের ক্লোজ ফ্রেন্ড। এরপর চায়ন সুন্দর করে হিজোর জন্য খাবার সার্ভ করে। এদিকে ইউরি রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যেতে নেয়, তখনই সাঙ্গু এসে ওকে ধরে ফেলে। তো এরপর ইউরি সাঙ্গুর সাথে পরিচিত হয় আর তখন ইউরি বুঝতে পারে ওদের চ্যানেলের নতুন শোটা সাঙ্গু করবে। অন্যদিকে হিজো ওর বাবাকে দেখতে নার্সিং হোমে আসে। হিজোর বাবা মানসিকভাবে অসুস্থ। হিজো হিজোর বাবার সামনে কেঁদে কেঁদে বলে বাবা, তুমি যদি আমাকে মায়ের সাথে যেতে না দিয়ে নিজের কাছে রাখতে তাহলে আমার জীবনটা এমন হতো না। রাতে হিজো কিডন্যাপারের ফোন থেকে চায়নকে কল দেয়। কল রিসিভ করলে হিজো ব্লাস্ট হওয়ার আওয়াজ পায়। হিজো আবার কল করলে দেখে ফোন বন্ধ। সকালবেলা ঘুম থেকে উঠে হিজো নিউজে দেখে চায়নের অফিসে গতকাল রাতে ব্লাস্ট হয়েছে আর যে এটা করেছে সে মাস্ক পরা ছিল। একটু পর সেখানে আহত অবস্থায় চায়ন আসে আর এসে ও হিজোর পা চেক করতে থাকে। আসলে চায়ন ভাবছে হিজোর সাথে কিডন্যাপারের সম্পর্ক রয়েছে, তাই কিডন্যাপার এসব করছে। হিজো চায়নকে ধাক্কা মেরে বলে কি করছো তুমি? চায়ন তখন ভাবে হিজো বুঝতে পারছে না চায়ন কি করছে, মানে হিজোর সাথে কিডন্যাপারের কোনো সম্পর্ক নেই। চায়ন হিজোকে সরি বলে, সে সাথে বলে তোমার ফোন নিয়ে আসো, তোমার ফোন হ্যাক হতে পারে, আমি চেক করে আবার ফিরিয়ে দিব। এরপর আমরা দেখি হিজোর মা ও সৎ বাবা হং চায়নের বাবা মায়ের সাথে সময় কাটাচ্ছে। চায়নের বাবার নাম হচ্ছে ইয়ং, যে প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছে, আর হিজোর সৎ বাবা হং নিউজ চ্যানেলের চেয়ারম্যান। হংয়ের সাথে ইয়ংদের পরিবারের আগে থেকেই সম্পর্ক রয়েছে আর তাদের বাড়িও পাশাপাশি। এদিকে চায়ন হিজোর ফোন চেক করতে গিয়ে হিজো আর সাঙ্গুর চ্যাট দেখতে থাকে। সাঙ্গু ওদের পুরনো একটা ছবি পাঠিয়েছে যেখানে সাঙ্গু হিজোর দিকে তাকিয়েছিল, আর এটা থেকে বোঝা যাচ্ছে সাঙ্গু হিজোকে পছন্দ করে। অন্যদিকে সাঙ্গু ওর ক্রাইম শো নিয়ে আলোচনা করার জন্য ইউরি টিম মেম্বারদের সাথে দেখা করতে আসে। সাঙ্গু বলে আমি নুরি ড্রিম সেন্টার অরফানেজে বড় হয়েছি। 20 বছর আগে যেখানে এই অরফানেজ ছিল সেখানে এক ধনী ফ্যামিলির একটি ম্যানশন ছিল আর তাদের একটা ছেলে ছিল, সে মাস্ক পরে থাকতো। আমি তার সাথে খেলার জন্য মাঝে মাঝে সেই ম্যানশনে যেতাম, কিন্তু একদিন আমি সেখানে এক ভয়ানক দৃশ্য দেখতে পাই। তখনই সাঙ্গুর কল আসে, তাই ও উঠে পড়ে। এদিকে চায়ন দেখে হিজোর ফোনে সাঙ্গু মেসেজ করেছে, সাঙ্গু হিজোকে লাঞ্চ করার জন্য ইনভাইট করেছে। তখনই চায়নের কাছে ইউরি মেসেজ করে। আসলে চায়ন আগে নিউজ অ্যাঙ্কর ছিল, তো সেখান থেকেই চায়নের সাথে ইউরির পরিচয়। ইউরির মেসেজ দেখে চায়নের মাথায় বুদ্ধি আসে, ও ইউরিকে সাঙ্গুর বলা রেস্টুরেন্টে ইনভাইট করে। তো হিজো ও সাঙ্গু রেস্টুরেন্টে চলে আসে। একটু পর সেখানে ইউরি ও চায়নও চলে আসে। হিজো তো চায়নকে দেখে মুখ লুকিয়ে রাখে, তবে চায়ন হিজোর কাছেই আসে আর ইউরিকে নিয়ে ওদের টেবিলেই খেতে বসে। ইউরি চায়নকে জিজ্ঞেস করে হিজোকে কিভাবে চিনো। চায়ন বলে একটা ইভেন্টে ও আমার সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার ছিল। আর চায়ন সাঙ্গুকে অনেক প্রশ্ন করতে থাকে, যেটাতে সবাই অবাক হয়। আসলে চায়ন যে সাঙ্গুর প্রতি জেলাস সেটা তো আর কেউ বুঝতে পারে না।
আসার সময় চায়ন সাঙ্গুর থেকে ওর কার্ড নিয়ে নেয় আর অফিসে এসে কার্ডটা পার্ককে দিয়ে বলে সাঙ্গুর ব্যাপারে খোঁজ খবর নিতে। পার্ক বলে ও সম্পর্কে জানি, ও একজন ইউটিউবার, আনসলভ কেস নিয়ে ও ভিডিও বানায় আর ওর ফিগারের জন্য ও মেয়েদের কাছে অনেক পপুলার। এদিকে হিজো আসে ওর বসের কাছে। ওর বস ওকে প্রেসিডেন্সিয়াল অফিসে জবের জন্য অ্যাপ্লাই করতে বলে। হিজো প্রথমে রাজি হয় না, তবে বসের উৎসাহ পেয়ে রাজি হয়। রাতে চায়ন বাসায় এসে হিজোকে ওর ফোন ফিরিয়ে দেয়। ও দেখে হিজো কোথাও যাচ্ছে। ও জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। হিজো বলে বিয়ার আর আইসক্রিম কিনতে। চায়ন বলে তুমি থাকো, আমি নিয়ে আসছি। চায়ন বাসা থেকে বের হলে কিডন্যাপারের ফোন থেকে হিজো কল করে আর বলে হিজোকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে কি ভাবলে। চায়ন বলে আমাদের ডিভোর্স হলে তোমার কি লাভ। হিজো বলে তোমাদের মাঝে তো কোনো সম্পর্ক নেই, তুমি তো হিজোকে ভালোবাসো না। চায়ন বলে আমি ডিভোর্স দিব না, তোমার যা খুশি তা করো। এরপর চায়ন বিয়ার ও আইসক্রিম নিয়ে বাসায় আসে। হিজো আইসক্রিম খেতে গিয়ে ঠোঁটে লাগিয়ে ফেলে। চায়ন সেটা মুছে দেয়। এরপর চায়ন হিজোকে বলে আমাদের বিয়ে হয়েছে, তবু আমরা অচেনা মানুষের মতো থাকি, আমার এটা ভালো লাগে না। তাছাড়া কিডন্যাপারকে দেখাতে চাই ও আমার আর তোমার ব্যাপারে সবকিছু জানে না। এসব বলে ও হিজোর রুমে এসে শুয়ে পড়ে আর হিজোকে বলে এসো তুমিও শুয়ে পড়ো। হিজো তো চায়নের কাণ্ড দেখে অবাক হয়ে যায়। চায়ন লাইট অফ করে দেয় আর হিজো এসে লাইট অন করে দেয়। চায়ন বলে ও তুমি ভয় পাচ্ছ যে আমি তোমাকে কিছু করে দিব, ভয় পেও না, করার হলে আগেই করতাম। তবে তোমার যদি মনে হয় তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না তাহলে অন্য রুমে চলে যাও। হিজো তো এসব শুনে ক্ষেপে যায় আর ও এসে চায়নের পাশে শুয়ে পড়ে। এরপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে হিজো ও সৎ ভাই ও সৎ বোন ইনার সাথে ঘুরতে বের হয়েছিল। তবে রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে হিজোর সৎ ভাই মারা যায়। ইনা বধির হয়ে যায়, তবে হিজোর কিছুই হয় না। কিন্তু হিজোর মা এতে খুশি হয় না। হিজোর মা হিজোর মুখ চেপে ধরে বলে এখন থেকে তুই আর কথা বলবি না, তা না হয় হং আমাদের প্রতি দয়া দেখাবে না। তো সেদিনের পর থেকে হিজো বোবা হয়ে থাকে। পরের দিন কিডন্যাপার হিজোর বাবার নার্সিং হোমে আসে আর হিজোকে ভিডিও কল করে। কিডন্যাপার বলে আমার ফোন তোমার কাছে, আমি জানি তুমি চায়নকে হুমকি দিচ্ছ, তবে কিসের জন্য? হিজো বলে ডিভোর্সের জন্য। কিডন্যাপার হাসতে থাকে আর বলে তোমার আর আমাদের গোল একই। হিজো তখন বুঝতে পারে কিডন্যাপারের আরও একজন সঙ্গী রয়েছে। কিডন্যাপার বলে ফোনটা তুমি রাখো, কোনো সমস্যা নেই, তবে তুমি যদি তোমার মত পাল্টাও তাহলে খুব খারাপ হবে। এই বলে কিছু রক্তাক্ত দাঁত দেখায়। এটা দেখে তো হিজো ভয় পেয়ে যায়। ও তাড়াতাড়ি নার্সিংহোমে চলে আসে, তবে ও দেখে ওর বাবা ঠিক আছে। সেখানে পুলিশও চলে আসে। হিজো পুলিশদের সাথে থানায় যেতে থাকে রিপোর্ট লেখানোর জন্য। পথে কিডন্যাপারের কথা ভেবে হিজো অসুস্থ হয়ে পড়ে। ও পুলিশদেরকে চিৎকার করে গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে বের হয়ে হিজো খুব কান্না করতে থাকে। তখনই সেখানে চায়ন চলে আসে। পুলিশ চায়নকে জিজ্ঞেস করে হিজোর সাথে তার কি সম্পর্ক। চায়ন বলে সে আমার ওয়াইফ। এটা শুনে তো হিজো অবাক হয়ে যায়, কারণ এই প্রথম ও ওকে ওয়াইফ বলে স্বীকার করেছে। চায়ন হিজোকে গাড়িতে বসায় আর বলে চিন্তা করো না, তোমার বাবার দায়িত্ব এখন থেকে আমি নিলাম। এরপর চায়ন হিজোকে নিয়ে একটি হোটেলে আসে, কারণ আজকে তাদের ফ্যামিলি ডিনার রয়েছে। চায়ন হিজোকে বলে তুমি কিছুক্ষণ রেস্ট করো, তারপর নিচে এসো। তো চায়ন চলে আসে ওর বাবা মায়ের সাথে ডিনার করতে। চায়নের বাবা ইয়ং চায় তার ইলেকশনের ক্যাম্পিংয়ে চায়ন হেল্প করুক, কিন্তু চায়ন রাজি হয় না। তাই ইয়ং ওর সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে। তখনই সেখানে হিজো চলে আসে। ইয়ং হিজোকেও অপমান করতে থাকে। চায়ন তখন অনেক রেগে যায় আর হিজোকে নিয়ে চলে যেতে থাকে। রাগে ইয়ং ওদের দিকে গ্লাস ছুঁড়ে মারে, তবে চায়ন হিজোকে বাঁচিয়ে নেয়। লিফটে চায়ন হিজোর হাত শক্ত করে ধরে রাখে আর বলে বাবা মায়ের কথায় কষ্ট পেও না। বাসায় আসলে হিজোকে ওর কলিগরা গুড লাক উইশ করে, কারণ কাল ওর ইন্টারভিউ। চায়নও ওকে উইশ করে। হিজো বলে আমি যদি টিকে যাই তখন তোমার পরিবারকে কি বলবে। চায়ন বলে তোমার মন যা চাইবে সেটাই করবে, অন্যদের কথা ভেবো না।
পরের দিন হিজো ইন্টারভিউ দিতে আসে। চায়নের স্পিচের ভিডিও দিয়ে হিজোকে ইন্টারপ্রিট করতে বলা হয়, আর হিজো খুব পারফেক্টলি সেটা করতে পারে। এতে চায়ন খুবই খুশি হয়। অন্যদিকে হংয়ের বড় মেয়ে ইনা মানে হিজোর সৎ বোন ফিরে এসেছে। এদিকে হিজো জানতে পারে ওর বাবাকে নতুন নার্সিংহোমে শিফট করা হয়েছে, তাই হিজো সেখানে চলে আসে। এসে দেখে হসপিটালে ওর বাবার জন্য অনেক জিনিসপত্র রাখা। হিজো ওর বাবাকে জিজ্ঞেস করে কে এসেছে। হিজোর বাবা আবার কারো কোনো কথা শুনলে সেটা রিপিট করতে থাকে। আসলে এখানে চায়ন এসেছে, আর হিজোর বাবাকে বলেছে চিন্তা করবেন না, আমি আপনাকে ও হিজোকে সবসময় রক্ষা করব। আর এই কথাটাই হিজোর বাবা বারবার বলতে থাকে। হিজো বুঝতে পারে চায়ন এসেছিল। অন্যদিকে চায়ন হিজোর ছবি দেখে ওদের ছোটবেলার কথা ভাবতে থাকে, যেখানে হিজোর সৎ বাবা হং চায়নের বাবার জন্য একটা পার্টি দেয়। তো পার্টিতে চায়নের মা এসে তাকে সি ফুড খেতে দেয়, যেটা চায়নের একদমই পছন্দ না। একটু পর চায়ন লক্ষ্য করে হিজো সি ফুড খেতে চাইছে, কিন্তু ওর মা বলে খাই খাই করিস না, ইনার মতো ভদ্র হয়ে থাক। একটু পর চায়ন হিজোকে ওর খাবারটা দিয়ে দেয়। চায়ন হিজোকে ওর নাম জিজ্ঞেস করে। হিজো চায়নের হাতে ওর নাম লিখে দেয়। তো এতক্ষণ এসব ভাবতে ভাবতে চায়ন বলে তুমি কখন এত বড় হয়ে গেলে হিজু। তখনই হিজো চায়নকে টেক্সট করে ধন্যবাদ জানায় ওর বাবার খেয়াল রাখার জন্য, আর এতে চায়নও খুব খুশি হয়। একটু পর হিজো ইনার একটা পোস্ট দেখে বুঝতে পারে ইনা কোরিয়া ফিরে এসেছে। তাই হিজো কিডন্যাপার সেজে চায়নকে কল করে আর বলে ইনা ফিরে এসেছে, তাকে তার জায়গা ফিরিয়ে দিবে না। চায়ন বলে ও কখনোই আমার ওয়াইফ হবে না। হিজো তো এটা শুনে অবাক হয়ে যায়। পরের দিন হিজো ও চায়ন হংয়ের পার্টিতে আসে। তো পার্টিতে সবাই সবার মতো ব্যস্ত, তাই হিজো টেরেসে চলে আসে আর কিডন্যাপারের ফোন দিয়ে চায়নকে কল করে আর বলে হিজোকে বিয়ে করে তোমার কেমন ফিল হচ্ছে। হিজো তো কারোর সাথে ভালোভাবে মিশতেও পারে না, ও একটা হোপলেস, আর ও তো তোমাকে টাকার জন্য বিয়ে করেছে। চায়ন বলে হিজো কোনো হোপলেস না, ও একজন ভালো ইন্টারপ্রিটার, আর ওর মাকে ভালোবাসে তাই এই বিয়ে করতে রাজি হয়েছে। ও টাকার কাছে কখনোই নত হয় না। আমার চারপাশের মানুষ অনেক লোভী, কিন্তু হিজো তাদের থেকে অনেক আলাদা। ওকে দেখলেই আমার শান্তি লাগে, তাই আমার ওয়াইফের ব্যাপারে ভালোভাবে না জেনে ওর সম্পর্কে বলতে এসো না। এসব শুনে তো হিজো ইমোশনাল হয়ে যায়, আর হিজোকে খুঁজতে খুঁজতে চায়নও টেরেসে চলে আসে। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখি চায়ন পার্টিতে আসার আগে থানায় গিয়েছিল। তখন পুলিশরা ওকে বলে আপনার ওয়াইফ কেমন আছে। সেদিন তিনি বারবার চিৎকার করে বলছিল গাড়ি থামাতে। চায়ন বলে আমার ওয়াইফ চিৎকার করছিল। তখন পুলিশরা গাড়ির ড্যাশ ক্যামের রেকর্ড দেখায়। চায়ন তো শকড হয়ে যায়, তবে হিজো কথা বলতে পারে সে কারণে চায়ন খুব খুশি হয়। তো দৃশ্য বর্তমানে আসে। চায়নকে দেখে হিজো ফোন লুকিয়ে ফেলে, আর রেলিং থেকে নামার সময় হিজো পড়ে যেতে নেয়। তখনই চায়ন এসে ওকে ধরে ফেলে। তারপর চায়ন ওকে বকা দিতে থাকে, বলে এভাবে কেউ রেলিংয়ে দাঁড়ায় নাকি। বাসায় এসে চায়ন হিজোকে বলে ছোটবেলায় একবার তুমি হাঁটুতে ব্যথা পেয়েছিলে, এত ছোট্ট মেয়ে কিভাবে সেই অবস্থায়ও চিৎকার না করে চুপ হয়েছিল। যাই হোক আমি দেখব তুমি কতদিন চুপ হয়ে থাকো। চায়নের এ কথার মানে হিজো বুঝতে পারে না। এরপর হিজোর সেদিনের কথা মনে পড়ে। হিজো একটি কুকুর দেখে ভয় পেয়ে দৌড়াতে নেয়, তখন ও পড়ে হাঁটুতে ব্যথা পায়। চায়ন তখন সেখানে চলে আসে আর হিজোকে কাঁধে করে বাড়ি পৌঁছে দেয়। পরের দিন প্রেসিডেন্সিয়াল অফিস থেকে হিজোর কাছে সিলেকশন মেসেজ আসে। হিজো তো খুবই খুশি হয়। ও চায়নকে নিউজটা জানাতে চাচ্ছিল, তবে ও বুঝতে পারে না কি টেক্সট করবে, আর তখন ও ভুলে একটা ইমোজি পাঠিয়ে দেয়। ও তো খুবই লজ্জায় পড়ে যায়। এদিকে চায়ন তো অবাক হয়ে যায়, তবে ইমোজিটা দেখে ওর ভালোই লাগে। চায়ন হিজোকে কনগ্রাচুলেশন জানায়, সেই সাথে ও হিজোকে একটা ক্লথিং স্টোরে চলে আসতে বলে। অন্যদিকে সাংউ ও ইউরি সেই ধনী পরিবারের পুরনো ম্যানশনে আসে। সাংউ বলে অন্যদিনের মতো সেদিনও আমি ওই ছেলেটার সাথে খেলতে থাকি। তখনই সেখানে একটা বিড়াল চলে আসে, আর ছেলেটা বিড়ালটাকে খুব নির্মমভাবে মেরে ফেলে, আর এতে ওই ছেলেটা খুবই মজা পাচ্ছিল। এরপর থেকে আমি আর কখনোই এই ম্যানশনে আসিনি।
আর সাংউ ওর কয়েকটা বন্ধুকেও এই ম্যানশনের ব্যাপারে বলেছিল, তো তারাও এই ম্যানশনে খেলতে আসতো। কিন্তু হঠাৎ একদিন ওর 3জন বন্ধু গায়েব হয়ে যায়, তাই সাংউ এই রহস্য খুঁজে বের করতে চাইছে। একটু পর হিজো ইউরিকে টেক্সট করে জানায় যে ও সিলেক্ট হয়েছে। এটা শুনে ইউরি খুবই খুশি হয়, আর তখন সাংউও নিউজটা জানতে পারে। এদিকে হিজো ক্লথিং স্টোরে চলে আসে। চায়ন ওর জন্য একটা স্যুট পছন্দ করে রেখেছে। একটু পর সেখানে চায়নও চলে আসে। ও হিজোকে আরও একটা ড্রেস কিনে দেয়। হিজো ট্রায়াল দিতে চলে যায়। তখনই পার্ক কল করে আর বলে ভয়েস মডুলেশন সরিয়ে জানতে পেরেছি এটা একটা মেয়ের ভয়েস। তখনই হিজো ড্রেস পরে চায়নের সামনে আসে। চায়ন পার্কের সাথে কথা বলা বাদ দিয়ে হিজোকেই দেখতে থাকে। এরপর সাংউ হিজোকে টেক্সট করে বলে তোমার জব হয়েছে, সেই উপলক্ষে চলো ডিনার করি। হিজো টাইপ করতে থাকে আজ পারবো না। তখন চায়ন ওকে থামিয়ে দেয় আর বলে চলো 3জন একসাথে ডিনার করি। তো সেখানে এসে সাংউ ও চায়নের এটা সেটা নিয়ে শুধু তর্কাতর্কি হতে থাকে। হিজো তখন ওদেরকে থামায়। এরপর হিজো বাইরে চলে আসে। চায়নও বেরিয়ে পড়ে। আর বাইরে এসে চায়নের ছোটবেলার একটা কথা মনে পড়ে। ছোটবেলা চায়ন ইনাকে পড়াতে যেত। অ্যাক্সিডেন্টের পর ইনার সাথে হিজোও এসে বসে। হিজো চায়নকে কাগজে লিখে বলে তুমি যা পড়াবে তা আমি ইনাকে বুঝিয়ে দিব। চায়ন লক্ষ্য করে ইনা বধির হওয়া সত্ত্বেও কানে কোনো ডিভাইস পড়েনি। ওর হয়ে হিজো কথা শুনতো আর তারপর সেটা কাগজে লিখে ইনাকে বুঝাতো। দৃশ্য বর্তমানে আসে। চায়নকে হিজো কিডন্যাপার সেজে ফোন করে। চায়ন তখন বলে আচ্ছা তুমি কি জানো হিজো কেন কথা বলে না? সেই সাথে ও ছোটবেলার সেই ঘটনাটাও বলে। তবে হিজো কোনো জবাব দেয় না। কিন্তু চায়ন ঘটনাগুলো মনে করে বুঝতে পারে হংয়ের বাড়িতে ইনার জন্য হয়তো হিজোকে বোবা হয়ে থাকতে ফোর্স করা হয়েছে। এরপর চায়ন রাস্তা পার হতে নেয়। তখনই একটি গাড়ি চায়নের দিকে আসতে থাকে। হিজো আবার চায়নের সামনের একটা স্টোরে বসেছিল। ও এটা দেখে চায়নের নাম ধরে চিৎকার করে ওঠে আর এসে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে নেয়। একটু পর চায়ন বলে আমি তোমার সাউন্ড শুনতে পেয়েছি, আমি আবার শুনতে চাই। তোমার মনে যা কথা আছে আমাকে সব খুলে বলো, আমি তোমার সব কথা শুনবো। কিন্তু হিজো চুপ করে থাকে। পরের দিন অফিসে প্রেসিডেন্ট আসে। তো হিজোর সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারে হিজো বোবা। তখন প্রেসিডেন্ট বলে স্পোক পারসন কিভাবে তার সাথে কমিউনিকেট করবে। চায়ন বলে চিন্তা করবেন না, আমি সাইন ল্যাঙ্গুয়েজ শিখে নিব। এটা শুনে হিজো খুবই খুশি হয়। এরপর হিজো আসে চায়নকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখাতে। রাতে চায়ন অফিসের সবাইকে নিয়ে ডিনারে আসে। একটু পর পার্ক চায়নকে ডেকে বাইরে নিয়ে যায়। আর হিজো ওয়াশরুমে এসে কিডন্যাপারের কথা ভাবতে থাকে। আসলে গতকাল রাতে কিডন্যাপার ফোন করে আর বলে তুমি যেই গাড়ির হাত থেকে চায়নকে বাঁচিয়েছো সেই গাড়িতে আমি ছিলাম। তুমি কি এখন আর ওকে ডিভোর্স দিতে চাও না? হিজো বলে আমাদের ডিভোর্সে তোমার কি লাভ? কিডন্যাপার বলে আমি চায়নকে বরবাদ করতে চাই। এদিকে পার্ক চায়নকে সেই রিয়েল ভয়েস শোনায় যেটা হিজোর ভয়েস ছিল। চায়ন তখন পার্কে একটা অডিও দিয়ে বলে কিডন্যাপারের ভয়েসের সাথে এটা ম্যাচ করে দেখো। আর অডিওটা ছিল সেদিনের পুলিশের গাড়ির ড্যাশ ক্যামের রেকর্ডিং। মানে চায়ন হিজোকে সন্দেহ করছে। তো এরপর চায়ন ভেতরে এসে অনেক ড্রিঙ্ক করে। চায়নের ড্রাইভার চায়নকে বাসায় পৌঁছে দেয়। চায়ন ড্রাইভারকে চলে যেতে বলে আর ও গাড়িতেই ঘুমিয়ে থাকে। একটু পর হিজো সেখানে চলে আসে আর তারপর হিজো চায়নকে ঘরে নিয়ে আসে। তবে মাতাল হওয়ায় চায়ন পড়ে যায়। হিজো তখন ওর উপর পড়ে যায় আর ওরা একজন আরেকজনকে কিস করে ফেলে। সকালে চায়নের ঘুম ভাঙে। ও দেখে হিজো ওর বাহুতে শুয়ে আছে। হিজোরও ঘুম ভেঙে যায় আর ওরা দুজনই খুব লজ্জা পেয়ে যায়। একটু পর পার্ক কল করে চায়নকে বলে আপনার দেওয়া অডিওর সাথে ম্যাচ হয়েছে। চায়ন বুঝে যায় হিজোই এতদিন তাকে ব্ল্যাকমেইল করেছে। এরপর ও অফিসে আসলে পার্ক বলে বোম ব্লাস্ট ও নার্সিংহোমে গিয়ে থ্রেট দেওয়া এগুলো অন্য কারো কাজ। এদিকে চায়নের বাবা ইয়ং দেখে চায়নের মা ড্রিঙ্ক করছে। তো সে জিজ্ঞেস করে কেন ড্রিঙ্ক করছো? চায়নের মা বলে এই দিনে আমি সবসময় ড্রিঙ্ক করি। চায়নের বাবা বলে আজকে কি? চায়নের মা বলে আজকে সেই দিন যেই দিনটা তোমার বাবা ভুলে যেতে বলেছে।
চায়নের বাবা রাগে চিৎকার করে বলে, ভুলে যেও না এই দিনে আমরা মুক্তি পেয়েছিলাম। তখন আমাদেরকে 20 বছর আগের একটা সিন দেখানো হয়, যেখানে চায়নের মা দেখে তাদের ফিশ ট্যাঙ্কের সব মাছের পেট কাটা। তখন চায়নের মা একটা বাচ্চাকে রুমে বন্দি করে রাখে। পুরনো এসব ভেবে চায়নের মা খুব কাঁদতে থাকে। অন্যদিকে হিজো ইনার সাথে দেখা করতে আসে। হিজোকে দেখে ইনা খুব খুশি হয়। ইনা বলে, আমার সার্জারি সাকসেসফুল হয়েছে, আমি এখন কানে শুনতে পাই, তাই এখন আর তোমাকে বোবা হয়ে থাকতে হবে না। আসলে আমি একা সাফার করতে চাইনি, তাই তোমাকেও এতদিন বোবা হয়ে থাকতে হয়েছে। এটা শুনে তো হিজো রেগে যায়, কারণ ও তো শুধু ওর মাকে দোষী ভেবেছে। এদিকে চায়ন হিজোর রুমে এসে ওই ফোনটা খুঁজতে থাকে। তখনই সেখানে হিজো চলে আসে। চায়ন বাহানা দেয় ও ওর ফোন খুঁজে পাচ্ছে না। একটু পর চায়নের চোখ যায় ওই নাইট ড্রেসটার উপরে। ও সেটা নিয়ে বলে, আমি তো জানতাম না হিজো এমন ড্রেস পরে। হিজো এটা নেওয়ার ট্রাই করতে থাকে, আর তখনই ও চায়নের ওপর পড়ে যায়। চায়নের তো হার্টবিট বেড়ে যায়। এরপর চায়ন বাইরে চলে আসে। তখন হিজো কিডন্যাপারের ফোন দিয়ে কল করে। হিজো বলে, হং ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক করার জন্য কি তুমি হিজোকে বিয়ে করেছো? চায়ন বলে, না, ছোটবেলা আমি অনেক দুঃস্বপ্ন দেখতাম। ঘুম ভাঙার পর বাইরে হাঁটতে বের হতাম। তখন হিজোকে দেখতাম ও সাইন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করছে। ওকে দেখে আমার মন শান্ত হয়ে যেত। কিন্তু হিজোকে কেয়ার করার কেউ ছিল না। হংয়ের ঘরে ও ইচ্ছে মতো চলতে পারত না। ওই ঘরটা ওর জন্য জেলের মতো ছিল, তাই বিয়ে করে ওকে মুক্ত করেছি। তবে ভাবিনি আমার ঘরটাও ওর জন্য জেলখানা হয়ে যাবে। এসব শুনে হিজোর চোখে পানি চলে আসে। পরের দিন প্রেসিডেন্সিয়াল অফিসের সবাই ট্রিপের জন্য বের হয়। চায়ন লাঞ্চ বক্সের সব খাবার হার্ট শেপের রেখেছে, মানে চায়ন হিজোকে ইমপ্রেস করতে চাচ্ছে। গাড়িতে হিজোর পাশে অন্য একজন বসে। চায়ন তাকে উঠিয়ে নিজে হিজোর পাশে বসে। এদিকে সাংউ ও ইউরি অরফানেজের বাচ্চাদের সাথে সময় কাটাতে আসে। সেখানে ওরা সাংউর পুরনো একটা অ্যালবাম দেখতে থাকে। তো সেখানে একটা গ্রুপ ফটো ছিল, যেটা সাংউ অরফানেজের বন্ধুদের সাথে তুলেছিল। সাংউ সেই ছবি নিয়ে এখানকার প্রিন্সিপালের কাছে আসে। তখন তার কাছ থেকে সাংউ জানতে পারে তার শুধু 3 জন বন্ধু নয়, আরও একটা বাচ্চাও গায়েব হয়েছে, আর সেই বাচ্চা যমজ ভাই বেঁচে আছে। অন্যদিকে হিজো চায়নের কাঁধে ঘুমিয়ে পড়ে। হিজোর চোখে সূর্যের আলো পড়ছিল বলে চায়ন হিজোর চোখের ওপর হাত দিয়ে রাখে। এরপর লোকেশনে পৌঁছানোর পর স্পোর্ট কম্পিটিশন হয়। চায়ন হিজোকে ওর পার্টনার বানায়, আর কম্পিটিশনে ওরা জিতে যায়। চায়ন খুশিতে হিজোকে কোলে তুলে নেয়। সবাই তো এটা দেখে শকড হয়ে যায়। চায়ন বলে, আসলে এক্সাইটমেন্টে আমি করে ফেলেছি। এরপর সবাই মাউন্টেনে এসে গ্রুপ ফটো নিতে থাকে। তখনই সেখানে চায়নের কিছু ফ্যান চলে আসে। তারাও ফটো তুলতে চায়, ফলে হিজো সহ বাকিদেরকে পেছনে যেতে হয়। আর তখনই হিজো পাহাড় থেকে নিচে পড়ে যায়। চায়ন তো পাগলের মতো চিৎকার করতে থাকে। একটু পর রেস্কিউ টিম চলে আসে। চায়ন নিজেও খুঁজতে থাকে, তবে হিজোকে কোথাও পাওয়া যায় না। এরপর আমরা দেখি পাহাড়ের নিচে আহত হয়ে হিজো পড়ে আছে। হিজো বুঝতে পারে ওকে কেউ ধাক্কা মেরেছে। তো হিজো দেখে ওর ফোনটা ভেঙে গিয়েছে, তবে ব্যাগে থাকা কিডন্যাপারের ফোনটা ঠিক আছে। হিজো সেটা দিয়ে চায়নকে কল করে। চায়ন সাথে সাথে রিসিভ করে আর বলে, আমি সকালে হিজোর ব্যাগে ইমার্জেন্সি ফ্লেম ফেয়ার রেখে দিয়েছিলাম, ওকে বলো সেটা জ্বালাতে। তো হিজো সেটা জ্বালায়। তখন চায়ন সেখানে চলে আসে আর হিজোকে কাঁধে তুলে নেয়। এরপর হিজোকে আমরা হাসপাতালে দেখি। চায়ন ওর কাছ থেকে উঠে যেতে নিলে ও চায়নকে বলে, আমাকে ছেড়ে যেও না। অন্যদিকে চায়নের বাবা প্রেস ডেকে নাটক করে বলে, এটা একটা পলিটিক্যাল অ্যাটাক ছিল, আমার ছেলের ক্ষতি করার জন্য। এটা দেখে চায়ন ওর বাবার কাছে আসে আর বলে, যেটা সত্যি আমি সেটাই প্রেসকে জানাবো, আমার স্টেটমেন্টের জন্য প্রস্তুত হন। ওর বাবা রেগে বলে, তুই কি ভুলে গিয়েছিস এই জায়গা তোকে কে দিয়েছে? চায়ন তখন হাসে, কারণ চায়ন এ বাড়িতে কখনোই ওর পছন্দ মতো চলতে পারেনি। চায়ন বলে, এই জীবনটা আমাকে জোর করে দেওয়া হয়েছে, আমি চাইনি। এরপর চায়ন হাসপাতালে আসে। ও খুব যত্ন করে হিজো চুল ওয়াশ করে দেয়, হেয়ার ড্রাইও করে দেয়। রাতে হিজো দেখে চায়ন রুমে নেই।
তাই ও কিডন্যাপারের ফোন দিয়ে কল করে। চায়ন তখন হিজোর সাথে ফ্লার্ট করতে শুরু করে। ও বলে, আমি জানি তুমি অল্প বয়সী সুন্দরী একটা মেয়ে, তোমার সাথে কথা বলে আমি খুবই মজা পাই। হিজো তো রেগে যায়। ও বলে, তোমার লজ্জা করে না? তোমার তো বউ আছে। চায়ন বলে, ও তো এখন ঘুমাচ্ছে। তো দুষ্টামি শেষে চায়ন বলে, দেখো ওই কিডন্যাপার হিজোকে ধাক্কা মেরেছে, তুমি যদি ওর সম্পর্কে কিছু জানো তাহলে আমাকে বলো। হিজো বলে, এই কিডন্যাপারের 2 চোখের রং আলাদা। মাস্ক পরে কিডন্যাপারকে কেমন লাগে সেটা হিজো বর্ণনা করে চায়নকে জানায়। পরের দিন চায়ন ওর স্টেটমেন্ট প্রকাশ করে। ও জানায় অনেকদিন থেকেই ও হুমকি পেয়ে আসছে, তবে এসবের সাথে রাজনৈতিক কোনো কানেকশন নেই। সেই সাথে কিডন্যাপারের একটা স্কেচও প্রকাশ করা হয়। এই নিউজ দেখে কিডন্যাপার ওর পার্টনারকে টেক্সট করে বলে, হিজোকে ধাক্কা মারলে তুমি, আর দোষ হলো আমার। পার্টনার বলে, হিজো থেকে তোমার ফোনটা নিয়ে নাও। তাই কিডন্যাপার হিজোকে টেক্সট করে বলে, তোমার দরজা খোলা রাখো, আমি আমার ফোন নিতে আসছি। হিজো তখন দরজা লক করতে আসে, আর তখনই বাইরে থেকে কেউ একজন দরজা খোলার ট্রাই করে। হিজো তো খুবই ভয় পেয়ে যায়। তবে এটা কিডন্যাপার নয়, চায়ন। চায়নকে দেখে হিজো জড়িয়ে ধরে। এরপর চায়ন হিজোর পাশে শুয়ে ওকে সান্ত্বনা দিতে থাকে। রাতে হিজো কিডন্যাপারের ফোন নিয়ে বাইরে চলে আসে আর চায়নকে কল করে। হিজো চায়নকে বলে, আমি কিডন্যাপারের এই ফোনটা তোমাকে দিতে চাই, কিডন্যাপারকে ধরতে এই ফোনটা তোমাকে হেল্প করবে। চায়ন তখন ওকে একটা অ্যামিউজমেন্ট পার্কে আসতে বলে। হিজো সেখানে আসলে চায়ন ওকে রাইডে উঠতে বলে, আইসক্রিম খেতে বলে। এরপর ওকে একটা টাওয়ারে আসতে বলে। হিজো আসলে চায়ন ওর পেছনে এসে দাঁড়ায়। হিজো তো শকড হয়ে যায়। ও বলে, তুমি আগে থেকেই জানতে, তাও আমাকে ঘৃণা করনি কেন? চায়ন বলে, তোমাকে আমি ভালোবাসি, কিভাবে ঘৃণা করব? এটা বলে ও হিজোকে কিস করে। আর চায়ন ওকে এখানে ডেকেছে কারণ একদিন চায়ন হিজোর ছোটবেলার ছবি দেখতে পায়, যেটা এই অ্যামিউজমেন্ট পার্কে তোলা হয়েছিল। আর সেই ছবিতে হিজো খুবই হ্যাপি ছিল। পরের দিন চায়নের অফিসের বাইরে অনেকগুলো ফুলের তোড়া আসে, যেগুলোতে লেখা রয়েছে চায়ন কি করেছে তা আমি জানি। রিপোর্টাররা এসবের ছবি তুলে নেয়। এরপর পার্ক এসে চায়নকে বলে, কিডন্যাপারের লোকেশন পেয়েছি। তো চায়ন বেরিয়ে পড়ে। এদিকে কিডন্যাপার হিজোকে টেক্সট করে বলে, চায়নের সিক্রেট রয়েছে, তুমি ওকে ভালোভাবে জানো না। আর সেই সাথে একটা ভিডিও পাঠায় যেখানে একটা আইডল গ্রুপের ইন্টারভিউ চলছিল, আর সেটার নিচে অরফানেজের মিসিং বাচ্চাদের নিউজ চলছিল। তো এরপর হিজো সাঙ্গুর কাছে চলে আসে সেই কেসের ব্যাপারে জানতে। সাঙ্গু ওকে সব খুলে বলে। অন্যদিকে চায়ন কিডন্যাপারের লোকেশনে চলে আসে, যেটা ছিল ওই পুরনো ম্যানশনের ভেতরেও ওই একই ভিডিও চলছিল। ভিডিও শেষে লেখা উঠে, তুমি খুনি চায়ন। একটু পর সেখানে সাঙ্গু হিজোকে নিয়ে আসে ম্যানশনটা দেখাতে। তবে অনেক রাত হয়ে যাওয়ায় ওরা ফিরে যায়। চায়ন ওদেরকে দেখতে পায় আর ও সাঙ্গুর গাড়ি ফলো করে সাঙ্গুর গাড়ির সামনে চলে আসে। ও হিজোকে নিয়ে গাড়িতে বসায় আর সাঙ্গুকে বলে, হিজোর থেকে দূরে থাকবে। আর এই কেসের সাথে তোমার কি সম্পর্ক? তুমি যেদিন থেকে এসেছো সেদিন থেকেই কিডন্যাপিং, অ্যাটাক এসব শুরু হয়েছে। মানে চায়ন সাঙ্গুকে সন্দেহ করছে। এরপর গাড়িতে এসে চায়ন হিজোকে জিজ্ঞেস করে, এই ম্যানশনে কেন এসেছো? হিজো তখন কিডন্যাপারের পাঠানো টেক্সট ও ভিডিও দেখায়। চায়ন গাড়ি থেকে বের হয়ে বলে, আমাকে না জিজ্ঞেস করে সাঙ্গুর কাছে কেন জানতে গিয়েছো? হিজো বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। চায়ন বলে, আমার কোনো সিক্রেট পেয়ে যাবে সেই ভয়? হিজো বলে, আমি যখন তোমাকে ব্ল্যাকমেইল করতাম তখন আমার ভয় হতো যে তুমি যদি আমার সিক্রেট জেনে যাও, তাই পালিয়ে যেতে চাইতাম। সেইভাবে তোমার সিক্রেট জেনে যাব, সেই ভয়ে যদি তুমি পালিয়ে যাও, সেই ভয়টা আমি পেয়েছিলাম। তোমাকে আমি হারাতে চাই না। চায়ন তখন ওকে জড়িয়ে ধরে। হিজো বলে, তোমার সিক্রেট যত বড়ই হোক না কেন আমাকে বলো, আমি সামলে নিব। চায়ন তখন বলে, ভবিষ্যতে যদি আমার সব পরিচয় মুছে যায় তাও একটা পরিচয় থাকবে, আমি হিজোর হাজব্যান্ড, আমি হিজোকে ভালোবাসি। পরের দিন ইনা ওর বাবার সাথে দেখা করতে আসে। তখন 3 বছর আগের সিন দেখানো হয়, যেখানে কেউ একজন ইনাকে চায়নের ডিএনএ রিপোর্ট পাঠায়, যেটা দেখে ইনা বুঝতে পারে চায়ন ইয়ংয়ের আসল ছেলে নয়। আর এটা যখন ওর বাবাকে জানায়, সে একদমই সারপ্রাইজ হয় না।
দৃশ্য বর্তমানে আসে। ইনা হংকে বলে, তুমি এই ডিএনএ রিপোর্ট পাঠিয়েছো তাই না? হং বলে, না, আমি এসব কিছু পাঠাইনি। এদিকে এক ফিশারম্যান চায়নের অফিসে কল করে। কল রিসিভ করে চায়নের কলিগ। ফিশারম্যান বলে, চায়নকে বলো আমি জুয়ান ফিশিং শপ থেকে কল করেছি। এরপর চায়ন যখন এটা জানতে পারে সাথে সাথে বেরিয়ে পড়ে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ইয়ং এর বাড়িতে আসার আগে চায়ন এই ফিশারম্যানের সাথেই থাকতো। তো চায়ন ফিশারম্যানের বাড়িতে চলে আসে। ও দেখতে পায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। অন্যদিকে ইনা আসে হিজোর কাছে আর ডিএনএ রিপোর্ট দেখিয়ে বলে, এই কারণে আমি বিয়ে না করে চলে গিয়েছিলাম। তবে হিজো সারপ্রাইজ হয় না, কারণ চায়নের পরিচয় দিয়ে ওর কিছু যায় আসে না। এদিকে চায়ন ঘরে ঢুকে দেখে আগুন লেগেছে আর ফিশারম্যান নিচে পড়ে আছে। চায়ন তাকে উঠিয়ে যেতে নেয়, তখনই সেখানে ব্লাস্ট হয়। অন্যদিকে ইনা হিজোকে বলে, আমি জানি তোমার মা তোমাকে এই বিয়ে করতে বাধ্য করেছে, তবে তুমি চাইলে এই বিয়ে থেকে বের হতে পারো, আমি হেল্প করব। হিজো মুখ দিয়ে বলে, আমি এই বিয়ে থেকে বের হতে চাই না। ইনা বলে, ছোটবেলা তুমি আমাকে নাম ধরে ডাকতে, আমার খুব ভালো লাগতো। এত বছর পর তোমার কণ্ঠ শুনে ভালো লাগছে। এরপর দেখা যায় হিজো চায়নকে কল করতে থাকে। অনেক রাত হয়ে যাওয়ায় হিজোর টেনশন হতে থাকে। তখন হিজোর মনে পড়ে ইনা ওকে বলেছিল ও যখন চায়নকে প্রথম দেখেছে তখন ওর বয়স ছিল 15 বছর। ওদের দুই ফ্যামিলির বাড়ি পাশাপাশি হওয়া সত্ত্বেও এর আগে কখনোই ওরা চায়নকে দেখেনি। মানে ইয়ং এর বায়োলজিক্যাল ছেলে রয়েছে যাকে তারা সবার থেকে লুকিয়ে রেখেছে, আর ওর 15 বছর বয়সে চায়ন তার জায়গা নিয়েছে। এসব ভেবে হিজো ইয়ং এর বাড়িতে চলে আসে আর তাদেরকে বলে চায়ন বাড়ি ফিরেনি, ফোনও ধরছে না, পুলিশকে জানান। আমি জানি ও আপনাদের আসল ছেলে না, তবে ওকে আপনাদের প্রয়োজন। হিজো কথা বলতে পারে আবার সিক্রেটও জানে, সে কারণে ইয়ং আর তার বউ তো শকড হয়ে যায়। হিজো চলে যাওয়ার সময় ইয়ং এর পিয়ে বলে ছোটবেলা চায়নের দুই চোখের রং আলাদা ছিল, কিন্তু 15 বছর বয়সে সেটা ঠিক হয়ে যায়। এটা শুনে হিজো বুঝতে পারে কিডন্যাপারই হচ্ছে আসল চায়ন। একটু পর সাংউ হিজোকে কল করে হাসপাতালে চলে আসতে বলে। হিজো সাথে সাথে হাসপাতালে চলে আসে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সাংউ ফিশারম্যানের কাছে আসে ওই মিসিং বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করতে, কারণ ওই ম্যানশনটা ফিশারম্যানের নামে ছিল। কিন্তু ফিশারম্যান সাংউকে কিছু বলে না, সে সাংউকে ঘর থেকে বের করে দেয়। তো সাংউ চলে যেতে নেয়। তখনই ও চায়নকে দেখে ফিশারম্যানের বাড়ির দিকে যাচ্ছে, তাই সাংউ চায়নের পিছু নেয় আর এসে দেখে সেখানে আগুন লেগেছে। সাংউ ফিশারম্যান ও চায়নকে হাসপাতালে নিয়ে আসে। আর হিজো যে বারবার চায়নকে ফোন করছিল সেটা দেখে ও বুঝতে পারে হিজো চায়নের ওয়াইফ। হিজো কথা বলতে পারে ও চায়নের ওয়াইফ, এসব কথা সাংউকে জানানি বলে হিজো সাংউকে সরি বলে। এরপর ডাক্তার এসে বলে চায়ন এখন ঠিক আছে। তখন হিজো চায়নকে দেখতে আসে আর ওর পাশে বসে খুব কান্না করতে থাকে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে চায়নের দাদা জেং হোর হয়ে ফিশারম্যান কাজ করত আর সে চায়নকে লালন পালন করত। চায়ন একদিন দেখে জ্যাং হো একটা বাচ্চাকে নিয়ে ফিশারম্যানের কাছে আসে আর রাতের বেলা জ্যাং হো সেই বাচ্চাটাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছে। বাচ্চাটার চিৎকার শুনে চায়ন বের হয়ে আসে। তখন ফিশারম্যান এসে ওকে রুমে নিয়ে যায়। আসলে এই বাচ্চাটাই হচ্ছে কিডন্যাপার, মানে আসল চায়ন। ও জন্ম থেকেই সাইকো, অরফানেজের বাচ্চাগুলোকেও ওই মেরেছে। জ্যাং হো যেহেতু পলিটিশিয়ান তাই তার নাতি সাইকো, এটা সবাই জানলে তার ইমেজ খারাপ হবে, তাই নাতিকে সে লুকিয়ে রাখত। আর আজ নাতিকে খুন করে তার জায়গায় চায়নকে নিয়ে যায়। তো দৃশ্য বর্তমানে আসে, চায়নের জ্ঞান ফিরে। সাংউ তখন ওর কাছে আসে। চায়ন ফিশারম্যানকে দেখতে চায়। সাংউ চায়নকে ফিশারম্যানের কাছে নিয়ে আসে, তবে তার এখনও জ্ঞান ফিরেনি। চায়ন সাংউকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, সেই সাথে সেদিনও ওকে ভুল বুঝেছে সেজন্য ক্ষমা চায়। এদিকে ইয়ং একটি কুকিং শো করছিল। তখনই সেখানে একটা পার্সেল আসে যেখানে মাছগুলোকে কেটে সেগুলোকে জোড়া দেওয়া হয়েছে। এটা দেখে ইয়ং এর বউ দৌড়ে বাইরে আসে আর ডেলিভারি ম্যানকে দেখে তাকে ফলো করতে থাকে আর ফলো করে সেই পুরনো ম্যানশনে চলে আসে যেখানে আমরা কিডন্যাপার মানে আসল চায়নকে দেখতে পাই।
এখানে সিন কাট হয়ে যায়। পরের দিন ফিশারম্যানের জ্ঞান ফিরে। চায়ন তার সাথে দেখা করতে আসে। ফিশারম্যান বলে, সরি, আমার ওকে মেরে ফেলা উচিত ছিল। ফ্ল্যাশব্যাকে দেখি জ্যাং হো কিডন্যাপারকে মারার পর ফিশারম্যানকে দায়িত্ব দেয় লাশের ব্যবস্থা করার জন্য। তবে জ্যাং হো চলে যাওয়ার পর ফিশারম্যান দেখে কিডন্যাপার বেঁচে আছে। এতক্ষণ ও অজ্ঞান হয়েছিল। তবে তাকে দেখে ফিশারম্যানের মায়া হয়, তাই ফিশারম্যান তাকে না মেরে সেদিন ছেড়ে দিয়েছিল। দৃশ্য বর্তমানে আসে। অরফানেজের বাচ্চাগুলোর কবর কোথায় রয়েছে সেটা ফিশারম্যান চায়নকে বলে। আসলে কিডন্যাপার ওই বাচ্চাগুলোকে মারার পর জ্যাং হো ফিশারম্যানকে লাশগুলোকে কবর দেওয়ার দায়িত্ব দিয়েছিল। এরপর হিজো ও চায়ন একটা ইভেন্টে আসে। ইভেন্ট শেষ করে চায়ন বেরিয়ে পড়ে যেখানে কবর রয়েছে সেই জায়গার উদ্দেশ্যে। তখন চায়নের কাছে ওর রিপোর্টার বন্ধু কল করে। আসলে চায়ন অরফানেজের বাচ্চাদের কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব ওর এই বন্ধুকে দিয়েছিল। তো ওর বন্ধু বলে মারা যাওয়া একটা বাচ্চার যমজ ভাই রয়েছে আর সে বেঁচে আছে। চায়ন ও যমজ ভাইটাকে খুঁজে বের করতে বলে। এদিকে চায়ন পার্ককে দায়িত্ব দিয়েছে হিজোকে অফিসে পৌঁছে দিতে। তো পার্ক হিজোকে নিতে আসে। অন্যদিকে চায়নের বন্ধু পুলিশের সহায়তা নিয়ে ওই যমজ ভাইয়ের পরিচয় পেয়ে যায়। সেই যমজ ভাই হচ্ছে পার্ক। আর চায়ন এটা যখন জানতে পারে ও তো শকড হয়ে যায়। ওর হিজোকে নিয়ে খুব চিন্তা হতে থাকে। এদিকে পার্ক হিজোকে অজ্ঞান করে কিডন্যাপ করে নেয়। পার্ক কিডন্যাপারকেও এটা জানায় আর এখানে চলে আসতে বলে। পার্ক হিজোর ফোন বন্ধ করে না, কারণ ও জানে চায়ন হিজোর ফোনে ট্র্যাকার লাগিয়ে রেখেছে। চায়ন লোকেশন ট্র্যাক করে এখানে চলে আসবে। একটু পর কিডন্যাপার চলে আসে। পার্ক বেসবলের ব্যাট হাতে নিয়ে ওর পেছনে এসে দাঁড়ায়। পার্ক কিডন্যাপারকে বলে, তুই আমাকে মিথ্যা বলেছিস। এই বলে তাকে মাথায় আঘাত করে। ফ্ল্যাশব্যাকে দেখি সেদিন ফিশারম্যান কল করার পর চায়নের কলিগ তার ঠিকানা লিখে নেয়। পার্ক চায়নের কলিগের নোট থেকে ঠিকানাটা নিয়ে নেয় আর সেই জায়গায় চলে আসে। ও এসে দেখে ফিশারম্যানের সাথে কিডন্যাপার কথা বলছে। ফিশারম্যান কিডন্যাপারকে বলে, তোমার পরিবার তোমাকে মারতে চেয়েছে, চায়নের তো দোষ নেই, ওর পেছনে কেন লেগেছ? কিডন্যাপার রেগে বলে, ও আমার জীবন কাটাচ্ছে, ওকে আমি শেষ করে দিব। এই বলে কিডন্যাপার ফিশারম্যানের মাথায় আঘাত করে আর তারপর সেখানে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। তো ওদের কথার মাধ্যমে পার্ক বুঝতে পারে কিডন্যাপারই আসল চায়ন, মানে ওর ভাইয়ের খুনি। তো কিডন্যাপার বলে, তো তুমি সত্যিটা জেনে গিয়েছো আর হিজোকে কিডন্যাপ করেছো আমাকে ধরার জন্য। পার্ক তখন আবারও কিডন্যাপারকে মারতে আসে, তবে ও কিডন্যাপারের সাথে পেরে ওঠে না। একটু পরই সেখানে চায়ন চলে আসে। চায়ন একটা ব্যাগ দেখে ছুটে আসে, তবে ব্যাগ খুলে দেখে এটা পার্ক। তখনই চায়ন দেখে কিডন্যাপার হিজোকে নিয়ে চলে যাচ্ছে। চায়ন গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকে। এরই মধ্যে হিজোর জ্ঞান ফিরে। ও কিডন্যাপারের চুল ধরে টানতে থাকে, ফলে কিডন্যাপার ব্যালেন্স হারিয়ে ফেলে। সেই সুযোগে হিজো গাড়ি থেকে বের হয়ে চায়নের কাছে চলে আসে। এরপর চায়ন কিডন্যাপারের কলার ধরে বলে, তুই এসব করছিস তোর নাম আর তোর জায়গার জন্য, তাই না? তুই সব নিয়ে নে, আমার এসব চাই না। কিডন্যাপার বলে, তো হিজোকেও তুমি দিয়ে দিবে নাকি? এটা শুনে চায়ন ওকে ঘুষি মারে। কিডন্যাপার ছুরি বের করে চায়নকে আঘাত করার জন্য। তখনই পার্ক এসে চায়নকে বাঁচিয়ে নেয়। কিডন্যাপার তখন সেখান থেকে পালিয়ে যায়। চায়ন পার্কের ব্লিডিং আটকানোর ট্রাই করতে থাকে। পার্ক চায়নকে সরি বলে, কারণ ও ভেবেছে চায়ন ওর ভাইকে মেরেছে, তাই ও বদলা নেওয়ার জন্য চায়নের অফিসে জব নেয়। আর ও সবসময় চায়নের উপর নজরদারি করত। সে কারণে ও জানতে পারে হিজো চায়নের ওয়াইফ, আর হিজোর নাম্বারটাও ও এই কিডন্যাপারকে দিয়েছিল। এমনকি পার্কই হিজোকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলেছিল। তো একটু পর সেখানে পুলিশ চলে আসে। এদিকে ইয়ংয়ের বউ ইয়ংকে সেদিন সেই পুরনো ম্যানশনে কি হয়েছে সেটা বলতে থাকে। আসলে ইয়ং আর ইয়ংয়ের বউ জানতো তাদের ছেলেকে জ্যাং হো মেরে ফেলেছে, কিন্তু কিডন্যাপারকে দেখে ইয়ংয়ের বউ বুঝতে পারে তার ছেলে বেঁচে আছে, আর সে কারণে সে খুবই ইমোশনাল হয়ে যায়। কিডন্যাপার তার দাদার ছবি দেখিয়ে বলে আর কিছুদিন পর তার প্রথম মৃত্যুবার্ষিকী। 1 বছর আগে টিভিতে তার মৃত্যুর খবর দেখে আমার খারাপ লাগে, কারণ আমি তাকে নিজের হাতে মারতে চেয়েছিলাম। আর জানো তোমাদের কাছে কেন ফিরে যায়নি? কারণ তোমরা তো আমাকে আবারও মারার চেষ্টা করতে।
কিডন্যাপারের মা কেঁদে কেঁদে বলে, আমি কখনোই তোমাকে মারতে চাইনি, আর এখন যখন তুমি ফিরে এসেছো এখন আর তোমার কিছুই হতে দেব না। ইয়ং এসব শুনে রেগে বলে, ওর কথা ভুলে যাও, ও একটা মনস্টার। ইয়ংয়ের বউ বলে, তুমি আর তোমার ছেলে কেউই জ্যাংহোর মতো হতে পারোনি, হয়েছে অন্য কেউ, আর সেই অন্য কেউটা হচ্ছে আমাদের চায়ন। এখানে আমরা জানতে পারি চায়ন জ্যাংহোর আপন ছেলে, তবে অবৈধ ছেলে, আর এই কারণে জ্যাংহো ফিশারম্যানের কাছে চায়নকে রেখেছিল। তো এরপর বাচ্চাদের কবর খুঁড়ে এভিডেন্স কালেক্ট করা হয়। চায়ন সাঙ্গুকে কল করে থানায় আসতে বলে আইডেন্টিফাই করার জন্য। তো সাঙ্গু থানায় এসে ও 3 জন বন্ধুকে আইডেন্টিফাই করে, আর ওদের জন্য সাঙ্গুর খুব খারাপ লাগতে থাকে। তখন ইউরি এসে ওকে সান্ত্বনা দেয়। অন্যদিকে ইনা আসে হিজোর সাথে দেখা করতে। হিজো কিডন্যাপারের ব্যাপারে সব ইনাকে বলে দেয়। ইনা তখন জানায় একদিন সে তার ছোট ভাইকে কান্না করতে দেখে, আর তার কাছে তার বয়সী আরেকটা ছেলে ছিল, তবে ইনাকে দেখা মাত্রই ছেলেটা পালিয়ে যায়। হিজো বলে সেই ছেলেটাই আসল চায়ন মানে কিডন্যাপার ছিল। ইনা বলে তার মানে আমাদের ভাই ওর চেহারা দেখতে পেয়েছে। এরপর ইনা হিজোকে বলে, আমি জানতে পেরেছি ওই ডিএনএ রিপোর্ট চায়নই আমাকে পাঠিয়েছে। আসলে ও জানতো আমি এটা জানার পর ওকে বিয়ে করব না। কিছু সময় পর চায়ন ঘরে ফিরে আসে। ও দেখে পুরো ঘর ক্যান্ডেল দিয়ে সাজানো। একটু পর হিজো ওর দেওয়া সেই ড্রেসটা পরে ওর সামনে আসে আর বলে, আমি কখনোই ইনার জায়গা নেইনি, শুরু থেকেই আমি তোমার বউ ছিলাম। এরপর ওরা একজন আরেকজনকে কিস করে। পরের দিন পার্কও তার ভাইকে আইডেন্টিফাই করে, আর পার্ক ওর ভাইয়ের জন্য খুবই কান্না করতে থাকে। এদিকে ইনা ও হিজো হংয়ের কাছে আসে আর জানতে চায় ছোটবেলায় তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পর হং খুনিকে বের করার জন্য মরিয়া ছিল, তাহলে হঠাৎ করে সেই কেসের ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হয়েছে কেন। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি হংয়ের ছেলে সেদিন কিডন্যাপারের চেহারা দেখে ফেলেছিল, তাই জ্যাংহো অ্যাক্সিডেন্ট করিয়ে হংয়ের ছেলেকে মেরে ফেলে। হং যখন এটা জানতে পারে হং জ্যাংহোকে মারতে চলে আসে। তখন জ্যাংহো বলে, যার কারণে তোমার ছেলেকে মরতে হয়েছে তাকে আমি মেরে ফেলেছি, আর তুমি আমার ইলেকশনের জন্য অনেক টাকা খরচ করেছো, আমাকে মারলে তোমার সেই টাকাও লস যাবে। সে কারণে হং জ্যাংহোকে মারে না, আর সেই অ্যাক্সিডেন্টের তদন্তও বন্ধ করে দেয়। তো দৃশ্য বর্তমানে আসে। হং ইনা ও হিজো থেকে যখন জানতে পারে কিডন্যাপার বেঁচে আছে, তখন তাকে মারার জন্য হং মেমোরিয়াল হাউসে চলে আসে, যেখানে আজ জ্যাংহোর মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। হিজো সেখানে চলে আসে। হিজো চায়নকে টেক্সট করে দেয় এখানে চলে আসার জন্য। হং এসে ইয়ংকে বন্দুক তাক করে আর বলে, তোরা বলেছিস ওই সাইকো মরে গিয়েছে, তাহলে এখনও ফিরে এসেছে কিভাবে? এদিকে পুলিশও কিডন্যাপারের লোকেশন পেয়ে যায়, কিডন্যাপারও এখানে রয়েছে। একটু পরই এখানে ব্লাস্ট হয়। তবে ইয়ংয়ের বউ মানে কিডন্যাপারের মা একদমই নর্মাল রয়েছে, মানে সে আগে থেকেই সব জানতো, কারণ সে তার ছেলের সাথে হাত মিলিয়েছে। একটু পর চায়ন চলে আসে, কিন্তু ও কোথাও হিজোকে খুঁজে পায় না। তখনই কিডন্যাপারের ফোন আসে। কিডন্যাপার হিজোকে কিডন্যাপ করে নিয়েছে। ও হিজোর গলায় ছুরি ধরে চায়নকে ভয় দেখাতে থাকে। চায়ন হিজোকে বলে, তুমি চিন্তা করো না, আমি আসছি। হিজো বলে, এসো না, সবসময় তুমি আমাকে প্রোটেক্ট করেছো, আজ আমি তোমাকে প্রোটেক্ট করব। এই বলে ও অনেক স্পিডে গাড়ি চালাতে থাকে, ফলে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। চায়ন অ্যাক্সিডেন্টের সাউন্ড শুনে শকড হয়ে যায়। তো এরপর সেখানে পুলিশ চলে আসে। চায়ন, ইয়ং, হং, ইনা ও হিজোর মা সবাই সেখানে চলে আসে। হিজোর মা তো খুবই ভেঙে পড়ে। চায়ন লক্ষ্য করে সবাই আসলেও ইয়ংয়ের বউ আসেনি। চায়ন পুলিশকে তার উপর নজর রাখতে বলে। তো পুলিশ গাড়ি খুঁজে পায়, তবে হিজো বা কিডন্যাপার কারো বডি খুঁজে পায় না। এরপর চায়ন প্রেস ডেকে সবাইকে জানায় ও ইয়ংয়ের ছেলে নয়, সেই সাথে ও হিজো ওর ওয়াইফ সেটাও জানিয়ে দেয়। আর সবাইকে বলে, আমার ওয়াইফকে আমি খুঁজে পাচ্ছি না, ওকে যদি কেউ কোথাও দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন। এসব বলে চায়ন কান্না করে দেয়। হিজো চায়নের ওয়াইফ শুনে তো সবাই অবাক হয়ে যায়। সেই সাথে সবার হিজোর জন্য খুব চিন্তা হতে থাকে। তো কয়েকদিন হয়ে যায়, তাও হিজোর খোঁজ পাওয়া যায়নি। ইউরি সাঙ্গুকে বলে, হিজো আমার থেকে এসব কথা কেন লুকিয়েছে, ওকে তাড়াতাড়ি খুঁজে বের করে জিজ্ঞেস করব। সাঙ্গু তখন বলে, হিজোর আরেকটা সিক্রেট রয়েছে, ও কথা বলতে পারে।
আর ওর কণ্ঠ খুবই মিষ্টি। ইউরি বলে তাহলে ওর কণ্ঠ শোনার জন্য তো ওকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। সাংউ ও ইউরি অ্যাক্সিডেন্টের স্পটে পৌঁছে যায়, যেখানে আগে থেকেই হিজোর পুরনো কলিগ ও চায়নের কলিগরা রয়েছে। তারা গ্রুপ হয়ে হিজোকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে চায়ন পুলিশকে বলে ইয়ংয়ের বউকে গ্রেপ্তার করতে, কারণ সে কিডন্যাপারের সাথে জড়িত। তো এরপর ইয়ংয়ের বউকে মার্ডার কেসে গ্রেপ্তার করা হয়। এদিকে হিজোর মা তো সারাক্ষণ হিজোর জন্য কান্নাকাটি করতে থাকে। সে নিজে নিজে বলতে থাকে, হিজো তুমি যাতে ভালো স্কুলে পড়তে পারো, তুমি যাতে ব্র্যান্ডের জামা কাপড় পরতে পারো, তুমি যাতে ধনী বর পাও, এসবের জন্যই আমি এত কিছু করেছি। এটা আবার ইনে দেখতে পায়। এরপর ইনে ওর বাবার কাছে এসে বলে তুমি হিজোকে কেন খুঁজছো না। তখনই হিজোর মা ইয়ংয়ের বউয়ের গ্রেপ্তারের নিউজটা এসে সবাইকে দেখায়, আর ওরা সবাই তখন ভয় পেতে থাকে আর ভাবতে থাকে ইয়ংয়ের বউ আবার হিজোকে খুন করে ফেলেনি তো। অন্যদিকে ইয়ংয়ের বউ পুলিশকে বলে কোনো প্রমাণ ছাড়া আমাকে আটকে রাখতে পারবে না। তখন সেখানে চায়ং আসে আর একটা আংটি দেখায়, যেটা জ্যাংহোর ছিল, আর এটাতে সিক্রেট ক্যামেরা লাগানো রয়েছে। জ্যাংহো যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিল তখন ইয়ংয়ের বউ তার কাছে আসে। জ্যাংহো ইয়ংয়ের বউকে বলে আমি তোমার ছেলেকে মেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। ইয়ংয়ের বউ বলে আমার ছেলেকে মেরে নিজের ছেলেকে এনেছেন সেই জায়গায়, চায়নের প্রতি আপনার ভালোবাসার কোনো কমতি ছিল না। এসব বলে সে জ্যাংহোকে মেরে ফেলে, যেটা ওই আংটিতে রেকর্ড হয়েছিল। এরই মধ্যে পুলিশ ইয়ংয়ের বউয়ের ফোন থেকে হিজোর লোকেশন পেয়ে যায়। আসলে ইয়ংয়ের বউ হিজোকে একটা জায়গায় বন্দি করে রেখেছে, আর ইয়ংয়ের পিএকে বলে রেখেছে পুলিশ যদি তাকে ধরে তাহলে হিজোকে মেরে ফেলতে। তবে পিএ হিজোকে পালিয়ে যেতে দেয় আর কিডন্যাপারের রুমে তালা লাগিয়ে দেয়। তখনই সেখানে ইয়ং বন্দুক নিয়ে চলে আসে আর বলে দরজা খুলে দিতে, কারণ সে কিডন্যাপারকে মারতে চায়, কারণ কিডন্যাপারের জন্য তো এখন তার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। তবে কিডন্যাপার ইয়ংয়ের থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর বাইরে চলে আসে। তখনই সেখানে চায়ন ও পুলিশ চলে আসে। হিজো এসে গাড়ির সামনে দাঁড়ায়। চায়ন ও হিজো একজন আরেকজনকে দেখে ইমোশনাল হয়ে যায়। একটু পর কিডন্যাপার বন্দুক নিয়ে সেখানে চলে আসে আর চায়নের কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে চায়ন শকড হয়ে যায়। এরই মধ্যে পুলিশ কিডন্যাপারকে ঘিরে ফেলে আর তাকে গুলি করে মেরে ফেলে। আর সেই রাতের পর চায়নও গায়েব হয়ে যায়, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হিজো সবসময় মন খারাপ করে রুমে বসে থাকে। তখন ওর কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে, কিন্তু কেউ কথা বলে না। হিজোর মনে হতে থাকে ওকে হয়তো চায়ন কল করেছে। এরপর চায়নের রিপোর্টার বন্ধু হিজোকে কল করে বলে জ্যাংহো চায়নের নামে যা যা সম্পত্তি লিখে দিয়েছিল চায়ন সব ডোনেট করে দিয়েছে। এরপর হিজো রিপোর্টার বন্ধুর সাথে দেখা করে। হিজো বলে আমার কাছে আননোন নাম্বার থেকে কল আসে, আমার বিশ্বাস এটা চায়ন। আমি সেই নাম্বারের কান্ট্রি কোড বের করে দেখেছি, এটা আরগান নামের একটা দেশ থেকে এসেছে। রিপোর্টার বন্ধু বলে চায়নের সেই দেশের সানসেট খুবই পছন্দের ছিল। হিজো বলে আমি সেখানে যেতে চাই। রিপোর্টার বন্ধু বলে সেখানে এখন যুদ্ধ চলছে। হিজো বলে ওকে ছেড়ে থাকার চেয়ে ওইখানে গিয়ে মরা ভালো। তো এরপর হিজো সেই দেশে চলে আসে আর ও সেখানকার সবচেয়ে বেস্ট সানসেট স্পটে চলে আসে। তখনই সেখানে কিছু বিদ্রোহীরা চলে আসে আর অন্য বন্দীদের সাথে তারা হিজোকেও গাড়িতে তুলে নেয়। কিছু সময় পর মাস্ক পরা একজন এসে সবাইকে বাঁচায় আর হিজোকে সে তার সাথে করে নিয়ে আসে। আসলে এই লোকটা হচ্ছে আমাদের চায়ন। চায়ন হিজোকে বলে তুমি এখানে কেন এসেছো? হিজো বলে আমার থেকে পালিয়ে কেন বেড়াচ্ছ? তখন আমরা জানতে পারি সেদিন কিডন্যাপার চায়নকে বলেছে তোর বাবা জ্যাংহো অ্যাক্সিডেন্ট করিয়ে হিজোর ভাইকে মেরে ফেলেছে, তোর বাবার কারণেই হিজোকে বোবা হয়ে থাকতে হয়েছে। আর এই অপরাধ বোধের কারণে চায়ন হিজোর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। হিজো বলে পানিশমেন্ট দেওয়ার হলে আমি দিব। চায়ন বলে পানিশমেন্ট তো দিচ্ছি নিজেকে, তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে কিন্তু তাও পারছি না। তখন হিজো ওকে জড়িয়ে ধরে কিস করে। এরপর ওরা দুজন হ্যাপিলি থাকতে শুরু করে। ইউরি, সাংউ, চায়নের কলিগ, হিজোর বস সবাই ওদের সাথে দেখা করতে আসে। আর সেখানে সাংউ ও ইউরি জানায় ওরা দুজনও বিয়ে করতে চলেছে। এটা শুনে সবাই খুব খুশি হয়।
এরপর চায়ন তার পালিত বাবা মানে ফিশারম্যানের সাথে দেখা করতে আসে। হিজো হং আর ওর মায়ের সাথে দেখা করতে আসে। হিজোকে খুশি দেখে তারাও খুব খুশি হয়। ইনা হিজোর কাছে এসে বলে, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে হিজো, তুমি আমাকে ক্ষমা করে দিও। হিজো বলে, আমি পুরনো সব কথা ভুলে গিয়েছি, তুমিও সব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো। এরপর আমরা দেখি চায়ন এখন সরকারি ডিপ্লোম্যাট আর ও ওর টিমে পার্ককেও রেখেছে। এরপর চায়ন ও হিজোর একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে এই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।